যে মানুষটিকে প্রতিদিন রাস্তার ধারে বসে থাকতে দেখে লোকে শুধুমাত্র একজন জুতো পালিশওয়ালা বলে মনে করত, যাকে দেখে বেশিরভাগ মানুষ মুখ তুলে দেখাও প্রয়োজন মনে করত না, সেই মানুষটি একদিন ৫০০ কোটি টাকার বিলাসবহুল গাড়ি ঠিক করে দিল। এই গল্প কোনো অলৌকিক ঘটনার নয়, এটি সেই চিন্তাধারার গল্প যার মাধ্যমে আমরা প্রতিদিন কোনো না কোনো মানুষকে ছোট প্রমাণ করে দিই। আমরা প্রায়ই কারোর যোগ্যতা তার পোশাক, তার কাজ এবং তার সামর্থ্য দিয়ে মেপে ফেলি, এটা না জেনেই যে তার ভেতরে কি লুকিয়ে আছে। একবার ভাবুন, যদি সমাজ আপনাকে শুধুমাত্র আপনার কাজের কারণে কম মূল্যায়ন করে, তবে কি আপনার পরিশ্রম আর দক্ষতা সত্যিই কমে যায়? এই গল্পটি শুধু একজন মানুষের গল্প নয়, এটি আমাদের দৃষ্টিভঙ্গির পরীক্ষা। ২০২২ সালের শুরুর দিকের সময় ছিল। মুম্বাইয়ের রাস্তায় গরম আর আর্দ্রতা যেন একসঙ্গে শ্বাস নিচ্ছিল। বর্ষা আসার আগের সেই আবহাওয়া, যখন বাতাস ভারী থাকে এবং মানুষের মনও খুব ভারাক্রান্ত মনে হয়। সেই ভিড়ভাট্টাপূর্ণ রাস্তার এক কোণে কংক্রিটের ফুটপাত ঘেঁষে এক যুবক চুপচাপ বসেছিল। তার হাতে ছিল একটা পুরনো জুতো পালিশের বাক্স। বয়স খুব বেশি হবে না, বড়জোর ২৭ বছর। চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে অদ্ভুত এক প্রশান্তি ছিল। লোকজন আসা যাওয়া করছিল, তাকে দেখছিল, কিন্তু কেউ দাঁড়াচ্ছিল না। কিছু লোক তাকে দেখে নাক সিটকাচ্ছিল, কেউ বা হেসে এগিয়ে যাচ্ছিল। কেউ নিটু স্বরে বলল, এত জোয়ান হয়েও জুতো পালিশ করে। কেউ মনে মনে রায় দিয়ে দিল যে এই ছেলেটা জীবনে কিছুই করতে পারল না। সেই যুবকের নাম ছিল আরব মিশ্র। আরবের জন্য এই ফুটপাত কোনো লজ্জার জায়গা ছিল না, এটা ছিল তার দায়িত্ব। প্রতিটি চকচকে জুতোর সাথে সে তার মায়ের ওষুধের কথা ভাবত। গ্রামের সেই ছোট ঘরটার কথা ভাবত, যেখানে তার মা প্রতি সন্ধ্যায় তার ফেরার অপেক্ষা করত। হঠাৎ রাস্তায় কোলাহল বেড়ে গেল। মানুষের নজর হঠাৎ একদিকে ঘুরে গেল। ট্রাফিকের মধ্যে একটি অত্যন্ত দামি চকচকে গাড়ি এসে থামল। তার রং, তার আওয়াজ সবকিছু আলাদা ছিল, যেন এই রাস্তা তার নয় এবং গাড়িটি অন্য কোনো দুনিয়ার। আরবও নজর তুলে তাকাল। সে গাড়ির আওয়াজ শুনল। ১ সেকেন্ডের জন্য তার হৃৎস্পন্দন থেমে গেল। সেই আওয়াজটা ঠিক স্বাভাবিক ছিল না। সে বাক্স বন্ধ করল, উঠে দাঁড়াল এবং সেই দিন প্রথমবার সে নিজের ভেতর চাপা থাকা পুরনো জীবনকে নড়ে উঠতে অনুভব করল। রাস্তায় গাড়ি থামতেই পরিবেশ বদলে গেল। যারা কিছু মুহূর্ত আগেও নিজেদের দুনিয়ায় মগ্ন ছিল, এখন সবার নজর ওই এক জায়গায় আটকে গেল। ট্রাফিক ধীর হয়ে গেল। মানুষ থামতে শুরু করল। কেউ মোবাইল বের করল, আর কেউ বা দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল। গাড়ির ভেতরে বসে থাকা মহিলা বারবার ঘড়ি দেখছিল। সময় তার কাছে সবসময় সবচেয়ে দামি জিনিস ছিল, আর আজ সেই সময় তার হাত থেকে ফসকে যাচ্ছিল। দরজা খুলল এবং সে বাইরে বেরিয়ে এলো। তার পদক্ষেপ দ্রুত ছিল, চেহারায় বিরক্তি আর চোখে আদেশ দেওয়ার অভ্যেস ছিল। সে চারপাশটা এমনভাবে দেখল যেন তার দেরি হওয়ার জন্য এই রাস্তাও দায়ী। ফোন কানে লাগিয়ে সে কারো সাথে কথা বলতে লাগল। আওয়াজ চড়া ছিল না, কিন্তু শব্দে অস্থিরতা স্পষ্ট ছিল। ভিড়ের মধ্যে দাঁড়ানো লোকেরা ফিসফিস করতে লাগল। কেউ বলল, এত দামি গাড়িও ধোঁকা দিতে পারে। কেউ ভাগ্যের পরিহাস নিয়ে কথা বলল। কিন্তু সেই হট্টগোলের মাঝে একজন মানুষ ছিল যে অন্য কিছু শুনছিল। আরবের নজর গাড়ির ওপর আটকে ছিল, বিশেষ করে সেই আওয়াজের ওপর যা ইঞ্জিন থেকে আসছিল। সেই হালকা গণ্ডগোল যা সাধারণ কানে কিছু ধরা পড়ে না, কিন্তু যে কখনো মেশিন বা যন্ত্র নিয়ে পড়াশোনা করেছে তার কাছে অনেক কিছু বলে দেয়। আরবের ভেতরে অদ্ভুত এক আলোড়ন হল। সে নিজেকে বলল যে সে ভুলও হতে পারে। সে নিজেকে এটাও বলল যে তার এগিয়ে যাওয়া উচিত নয়। সে এই পথ আগেও বেছে নিয়েছিল এবং প্রতিবার তাকে তার যোগ্যতা মনে করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই আওয়াজ তার ভেতর চাপা থাকা কোনো এক পুরনো জীবনকে জাগিয়ে দিয়েছিল, যা সে রোজ দাবিয়ে রাখত। অনেক দ্বিধার পর সে এগিয়ে গেল, খুব ধীরে, খুব সাবধানে। তার কণ্ঠস্বরও তেমনই ছিল, ধীর এবং সংকোচে ভরা। সে বলল, যদি অনুমতি দেন তবে আমি গাড়িটা দেখতে পারি। না তাতে কোনো দাবি ছিল, না কোনো অহংকার, শুধু এই বিশ্বাস ছিল যে যা সে শুনতে পাচ্ছে তা মিথ্যে নয়। মহিলা তার দিকে তাকাল। সেই দৃষ্টি এক মুহূর্তের জন্য থামল, তারপর ওপর থেকে নিচ পর্যন্ত তাকে দেখল। তার সাধারণ শার্ট, ধুলোমাখা হাত এবং পাশে রাখা জুতো পালিশের বাক্স। তার চেহারায় অবিশ্বাস স্পষ্ট ছিল। সে দেরি না করে তাকে থামিয়ে দিল এবং হাতের ইশারায় পিছিয়ে যেতে বলল। তার কাছে এটি ছিল কেবল আরেকটি চেষ্টা, যা উপেক্ষা করা যায়। ভিড়ের মধ্যে হাসির রোল উঠল। কেউ মজা ওড়াল, কেউ খোঁচা দিল। আরবের মনে হল যেন তাকে সবার সামনে ছোট করে দেওয়া হলো। তার মুখ গরম হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না।
সে চুপচাপ পিছিয়ে এলো, নিজের বাক্স ওঠালো এবং আবার ফুটপাতের কিনারায় গিয়ে দাঁড়াল। কিন্তু তার কান তখনও সেই একই আওয়াজ শুনছিল, আর তার মনে এই অনুভূতি আরও গভীর হয়ে গেল যে এটা শুধু একটা খারাপ গাড়ি ছিল না, বরং এমন একটা মুহূর্ত ছিল যেখান থেকে হয় সবকিছু বদলে যাবে, নয়তো কিছুই বদলাবে না। সময় এখন যেন আর থামছিল না, বরং আরও দ্রুত ছুটছিল। রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা সেই দামি গাড়িটি ধীরে ধীরে পুরো রাস্তার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছিল। গাড়ির লাইন লম্বা হতে লাগল, হর্নের আওয়াজ বাড়তে লাগল এবং মানুষের অস্থিরতা স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। মহিলার ধৈর্য সেই হট্টগোলের সাথে ভাঙতে শুরু করেছিল। সে ফোনে আবার কথা বলল, এবার গলায় স্পষ্ট কঠোরতা ছিল। তার সাহায্য দরকার ছিল এবং এখনই দরকার ছিল। কিছুক্ষণ পরেই দুইজন লোক সেখানে পৌঁছাল। তাদের পোশাক আর যন্ত্রপাতি দেখে বোঝা যাচ্ছিল যে তারা তাদের কাজে দক্ষ। ভিড় ভাবল এবার সব ঠিক হয়ে যাবে। দুজনে কোনো তাড়াহুড়ো না করে গাড়ি চেক করা শুরু করল। বনেট খোলা হলো, ইঞ্জিন দেখা হলো, তার এবং যন্ত্রাংশগুলো পরীক্ষা করা হলো। তারা নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলতে থাকল। কয়েক মিনিট কাটল, তারপর আরও কয়েক মিনিট। তাদের মুখের ভাব ধীরে ধীরে বদলাতে লাগল। শুরুতে যে আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল তা এখন কোথায় যেন হারিয়ে গেল। দূরে দাঁড়িয়ে আরও এসব দেখছিল। সে এগিয়ে গেল না, কিছু বললও না, কিন্তু তার নজর গাড়ি থেকে সরছিল না। তার স্পষ্ট মনে হচ্ছিল সমস্যা সেখানে নেই যেখানে সবাই দেখছে। এটা কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি ছিল না, কিন্তু সে নিজেকে আটকে রাখল। সে জানত না ডেকে এগিয়ে গেলে আবার সেই পুরনো ক্ষত তৈরি হতে পারে। টেকনিশিয়ানরা অবশেষে মাথা নেড়ে দিল। তারা মহিলাকে কিছু একটা বলল। শব্দ কম ছিল কিন্তু অর্থ ভারী ছিল। গাড়ি এখন চলতে পারবে না, হয়তো আজ একদমই নয়। মহিলার চেহারায় এখন শুধু রাগ ছিল না, গভীর চিন্তাও ছিল। সে ঘড়ি দেখল, তারপর এদিক ওদিক নজর দিল। সে বুঝতে পারছিল দেরি হওয়ার মানে শুধু সময়ের ক্ষতি নয়, বরং তার পরিশ্রম আর বিশ্বাসের ওপরও প্রভাব পড়তে পারে। ভিড় এখন আরও কাছে চলে এসেছিল। ঠিক সেই মুহূর্তে তার নজর আবার আরবের ওপর পড়ল। সে ফুটপাথের কাছে দাঁড়িয়েছিল, শান্ত, প্রায় আলাদা। তার হাতে সেই পুরনো বাক্সটা ছিল, কিন্তু তার চোখে কোনো ধরনের ভয় ছিল না, শুধু একটা স্থিরতা ছিল। মহিলা এক মুহূর্তের জন্য নজর সরিয়ে নিল, যেন সে নিজের মনের সাথেই লড়াই করছিল। পরিস্থিতি তার পক্ষে ছিল না। টেকনিশিয়ানরা জবাব দিয়ে দিয়েছিল, সময় চলে যাচ্ছিল, এখন আর বিকল্প খুব কম ছিল। অবশেষে সে গভীর শ্বাস নিল। এটা সহজ সিদ্ধান্ত ছিল না। সে আরফকে ডাকল। আওয়াজ উঁচুতে ছিল না, কিন্তু তাতে একটা বাধ্যবাধকতা স্পষ্ট ফুটে উঠছিল। আরব মাথা তুলল। তার মনে হলো সে যেন ভুল শুনেছে। যখন মহিলা দ্বিতীয়বার বলল, তখন সে বুঝল যে এখন আর পিছিয়ে থাকার সময় নেই। তার বুক ধরফর করতে লাগল। সে বাক্সটা মাটিতে রাখল এবং ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল। আশেপাশের ভিড় হঠাৎ শান্ত হয়ে গেল। এখন সবার নজর তার ওপরেই ছিল। এখন এটা শুধু একটা খারাপ গাড়ির বিষয় ছিল না, এখন এটা সেই মানুষটার বিষয় ছিল যাকে দুনিয়া এতদিন শুধু জুতো পালিশওয়ালা মনে করে এসেছে। আরব যখন গাড়ির কাছে পৌঁছল, তখন সে কাউকে কিছু বলল না। না সে কোনো কৈফিয়ত দিল, না এটা বোঝালো যে সে কি জানে। সে শুধু কিছু মুহূর্ত ওখানেই দাঁড়িয়ে থাকল, যেন পুরো পরিবেশটা নিজের ভেতর ধারণ করে নিচ্ছিল। রাস্তার কোলাহল, মানুষের অস্থিরতা, মহিলার উদ্বেগ, সবকিছু তার চারপাশে ছিল, কিন্তু তার ধ্যান এখন শুধু সেই মেশিনের উপর ছিল। সে ঝুঁকল এবং গাড়ির কাছে কান পাতল। ইঞ্জিন থেকে আসা হালকা আওয়াজটা সে খুব মনোযোগ দিয়ে শুনল, যেন কোনো পুরনো পরিচিত ভাষা আবার শুনতে পাচ্ছিল। সে বোনেট খোলার ইশারা করল। কেউ তাকে বাধা দিল না। বোনেট খুলল এবং আরব সবার আগে হাত বাড়াল না। সে শুধু দেখল তারের অবস্থান, যন্ত্রাংশের মাঝের দূরত্ব, তেলের হালকা গন্ধ। তার চোখ শান্ত ছিল, তার চেহারায় কোনো তাড়াহুড়ো ছিল না। এমন মনে হচ্ছিল যেন সে কোনো অচেনা জিনিসকে নয়, বরং কোনো ভুলে যাওয়া পরিচিত ব্যবস্থাকে আবার বুঝে নিচ্ছিল। সে খুব সাবধানে একটা অংশের কাছে গেল, আঙুল দিয়ে হালকা করে স্পর্শ করল এবং তারপর হাত সরিয়ে নিল। কিছুক্ষণ সে ওভাবেই থেমে থাকল। তারপর সে একটা পরিষ্কার কাপড় নিল এবং একটা সংযোগ বা জয়েন্ট ধীরে ধীরে পরিষ্কার করল। তার হাত স্থির ছিল, প্রতিটি নড়াচড়ায় স্থিরতা ছিল। সে অনুমানে কাজ করছিল না, আর না কাউকে দেখানোর চেষ্টা করছিল যে সে কিছু আলাদা করছে। টেকনিশিয়ানরা দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। তারা কিছু বলছিল না, কিন্তু এটা স্পষ্ট ছিল যে তারাও বুঝতে পারছিল না সে কি করতে যাচ্ছে। মহিলার নজর বারবার আরব এবং ঘড়ির মধ্যে ঘুরছিল। আরব অবশেষে একটা ছোট পরিবর্তন করল। কোনো বড় নড়াচড়া হলো না, কোনো শব্দও এলো না। সে বোনেট বন্ধ করল না, শুধু এক পা পিছিয়ে এলো। কিছু মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে গেল। রাস্তা, মানুষ, বাতাস যেন সব নিজের জায়গায় থেমে গেল। তারপর আরব খুব সাধারণ গলায় বলল যে এবার চেষ্টা করা যেতে পারে।
তার শব্দে না আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা ছিল, না ভয়ে লুকানোর। সে শুধু এতটুকু জানত যে সে যা বুঝেছে তা সে করে দিয়েছে। মহিলা ড্রাইভারের দিকে তাকাল। ড্রাইভার চাবি ঘোরাল। এক মুহূর্তের জন্য কিছুই হলো না। সেই এক মুহূর্ত যেন টেনে লম্বা করা হলো। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের শ্বাস আটকে গেল। মহিলার আঙুল অজান্তেই শক্ত হয়ে গেল। তারপর ইঞ্জিন থেকে একটা হালকা আওয়াজ এলো, যেন কেউ গভীর ঘুম থেকে ধীরে ধীরে জাগছে। পরের মুহূর্তেই সেই আওয়াজ স্পষ্ট এবং স্থির হয়ে গেল। গাড়ি চলতে শুরু করল। যে গাড়ি কিছুক্ষণ আগে পর্যন্ত সবার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল, এখন তা পুরোপুরি জীবন্ত ছিল। ভিড়ের মধ্যে হঠাৎ আলোড়ন ছড়িয়ে পড়ল। কারো মুখ থেকে অবাক হওয়া আওয়াজ বের হল। কেউ বিশ্বাস না হয়ে মাথা নাড়ল। যারা কিছুক্ষণ আগে মজা করছিল তারা এখন চুপ ছিল। যাদের চোখে অবজ্ঞা ছিল তাদের চোখে এখন অবিশ্বাস আর বিস্ময় ছিল। রাস্তার হট্টগোল যা আগে বিরক্তিতে ভরা ছিল, এখন অদ্ভুত এক নিস্তব্ধতা আর ফিসফিসানিতে বদলে গিয়েছিল। মহিলা কিছুক্ষণ পর্যন্ত কিছু বলল না। সে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটার দিকে তাকিয়ে রইল, যেন নিজেকে বোঝাচ্ছিল যে এটা সত্যি। তারপর তার নজর আরবের ওপর গেল। সেই একই আরব, একই পোশাক, একই পুরনো বাক্স মাটিতে রাখা। কিন্তু এখন তাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। সে অনুভব করল যে মানুষটাকে সে কিছুক্ষণ আগে উপেক্ষা করছিল, সেই মানুষটাই এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে। আরব কোনো প্রতিক্রিয়া দিল না। না তার মুখে হাসি ছিল, না চোখে জয়ের ভাব। সে শুধু এক পা পিছিয়ে নিজের বাক্সের দিকে তাকালো, যেন তার কাজ এখানেই শেষ হয়ে গেছে। তার ভেতরে কোনো কোলাহল ছিল না, শুধু একটা হালকা স্বস্তি ছিল, যেন অনেক দিন ধরে আটকে থাকা শ্বাস এখন গিয়ে পূর্ণ হল। টেকনিশিয়ানরা এগিয়ে এলো। তারা ইঞ্জিনটাকে আবার দেখল, নিজেদের মধ্যে চোখ চাওয়াচাওয়ি করল, কিন্তু কিছু বলতে পারল না। তাদের জন্য এটা বোঝা সহজ ছিল না যে যেই সমস্যা তাদের থামিয়ে দিয়েছিল তা এত সহজভাবে কিভাবে মিটে গেল। মহিলা গভীর শ্বাস নিল। তার চেহারার কঠোরতা এখন কমে গিয়েছিল। যখন সে আরবের দিকে তাকালো, তখন তার চোখে আর আদেশ ছিল না, সম্মান ছিল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ যেন দেরিতে আসছিল। মানুষ ধীরে ধীরে নিজেদের রাস্তায় ফিরতে লাগল, কিন্তু অনেকেই ফিরে ফিরে আরবকে দেখছিল। তাদের কাছে সে এখন আর শুধু ফুটপাতে বসা লোক ছিল না, সে অন্য কোনোভাবে মনে রাখার মতো হয়ে উঠেছিল। আরব নিজের বাক্সটা উঠালো এবং এক পা বাড়াল। রাস্তা একই ছিল, মানুষ একই ছিল, কিন্তু তার ভেতরে কিছু বদলে গিয়েছিল। সে জানত এটা কোনো শেষ নয়, এটা শুধু সেই মুহূর্ত ছিল যা তাকে মনে করিয়ে দিয়েছিল যে সে কি করতে পারে। গাড়ি চালু হয়ে গিয়েছিল, কিন্তু মহিলা এখনও রাস্তায় দাঁড়িয়েছিল। যেমন তার শরীর এগিয়ে যেতে পারত, কিন্তু মন এখনও ওখানেই আটকে ছিল। ড্রাইভার অপেক্ষা করছিল, কিন্তু সে কোনো ইশারা করল না। তার নজর সেই মানুষটার উপর ছিল যে ফুটপাথের কাছে দাঁড়িয়ে নিজের পুরনো বাক্সটা উঠাতে যাচ্ছিল, যেন অসাধারণ কিছুই ঘটেনি। সে আরবকে ডাকল। এবার গলার আওয়াজে না আদেশ ছিল, না তাড়াহুড়ো, শুধু একটা সহজ ভাব ছিল। আরব থেমে গেল। সে ফিরল, কিন্তু এক পাও এগোল না, যেন সে এখনও ঠিক করছিল যে এই ডাক সত্যিই তার জন্য কিনা। মহিলা তার কাছে এলো এবং একটু ঝুঁকে বলল, যাতে তার কথা রাস্তার হট্টগোলে হারিয়ে না যায়। সে বলল যে আজ সে তার অনেক বড় ক্ষতি বাঁচিয়ে দিয়েছে। আরব মাথা নাড়ল। সে কোনো লম্বা উত্তর দিল না। তার কাছে এটা কোনো অনুগ্রহ ছিল না, এটা সেই কাজ ছিল যাকে সে কখনো নিজের জীবনের রাস্তা মনে করত। কিছুক্ষণ চুপ থাকার পর মহিলা তাকে জিজ্ঞাসা করল যে সে এসব কিভাবে শিখল। প্রশ্নটা সাধারণ ছিল, কিন্তু তাতে এখন আর সেই দূরত্ব ছিল না যা আগে ছিল। আরব প্রথমবার সরাসরি তার দিকে তাকাল। সে বলল যে সে কখনো পড়াশুনো করত, মেশিন বোঝার চেষ্টা করত, কিন্তু পরিস্থিতি এমন হল যে সেই রাস্তা মাঝপথেই ছুটে গেল। তার গলায় নালিশ ছিল না, না কোনো তিক্ততা ছিল, শুধু একটা সত্যি ছিল। মহিলা চুপচাপ শুনতে থাকল। হয়তো প্রথমবার এমন কোনো মানুষের কথা যার কাছে না পরিচয় ছিল, না ক্ষমতা, শুধু অভিজ্ঞতা আর ধৈর্য ছিল। সে তার কাছে তার নাম জিজ্ঞাসা করল। আরব নিজের নাম জানাল। সে নামটা পুনরাবৃত্তি করল, যেন সে সেটা ঠিকঠাক মনে রাখতে চায়। তারপর সে বলল যে সে তার যোগ্যতাকে এভাবে রাস্তায় ছেড়ে দিতে পারে না। এটা কোনো প্রতিশ্রুতি ছিল না, না কোনো চুক্তি, শুধু একটা দরজা ছিল যা প্রথমবার হালকা করে খুলেছিল। আরব কিছু মুহূর্ত চুপ থাকল। সে নিজের বাক্সের দিকে তাকাল, তারপর রাস্তার দিকে। তার ভেতরে কোনো তাড়াহুড়ো ছিল না। সে শুধু এতটুকু বলল যে সে যা কিছুই করবে সততার সাথে করবে। মহিলা মাথা নাড়ল। সেই মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত হল না, কিন্তু দুজনেই বুঝতে পারছিল যে কিছু একটা বদলে গেছে। ড্রাইভার ধীরে গাড়ি এগিয়ে নিল। মহিলা শেষবার পেছন ফিরে তাকাল। আরব ফুটপাথের কাছে দাঁড়িয়েছিল। একই জায়গা,
একই পোশাক, কিন্তু এখন তার মাথা একটু উঁচু ছিল। রাস্তা আবার নিজের গতি ফিরে পাচ্ছিল। মানুষ নিজেদের পথে ফিরে গিয়েছিল। কিন্তু আরবের জন্য সময় যেন কিছু মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। সে গভীর শ্বাস নিল এবং আবার বসে পড়ল। হাত সেই একই ছিল, কাজ একই ছিল, কিন্তু মনের ভেতর প্রথমবার এই বিশ্বাস পরিষ্কার ছিল যে জীবন তাকে পুরোপুরি পেছনে ফেলে দেয়নি। রাস্তার গতি ফিরে এসেছিল, কিন্তু আরবের ভেতরে এখনও একটা গভীর নিস্তব্ধতা রয়ে গিয়েছিল। সে আবার ফুটপাতে বসে পড়ল, ঠিক সেই জায়গায় যেখানে সে রোজ বসত। হাত নিজের থেকেই কাজে লেগে গেল। জুতো সামনে চলে এলো, কিন্তু মন অন্য কোথাও ঘুরছিল। কিছুক্ষণ সে এভাবেই বসে রইল। তারপর পকেট থেকে নিজের পুরনো মোবাইল বের করল। স্ক্রিনে মায়ের নাম জ্বলজ্বল করছিল। সে না ভেবেই কল করে দিল, যেন সে ওই আওয়াজেরই অপেক্ষা করছিল। ওপাশ থেকে মায়ের আওয়াজ এলো, চেনা এবং একটু ক্লান্ত, কিন্তু ততটাই আপন। মা সেই একই প্রশ্ন করল যা সে সবসময় করত, খাওয়া হয়েছে কিনা, শরীর ঠিক আছে কিনা। আরব জানালো সব ঠিক আছে। সে সবসময়ের মতো জীবনের পুরো ছবিটা দেখাল না। এটা সেই অভ্যাস যা সে বছরগুলোতে শিখে নিয়েছিল, যাতে মায়ের মন হালকা থাকে। মা ধীরে ধীরে জানালো যে ওষুধ শেষ হতে চলেছে এবং এবার ডাক্তার কিছু টেস্ট লিখে দিয়েছে। মায়ের গলায় চিন্তা ছিল, কিন্তু কোনো নালিশ ছিল না। সে শুধু তথ্য দিচ্ছিল, যেমন সে সবসময় দিয়ে এসেছে। আরব চোখ বন্ধ করে নিল। তার ভেতরে এক চেনা বোঝা ভেসে উঠল, কিন্তু আজ সেই বোঝা আগের মতো ভারী লাগল না। সে বলল সে টাকা পাঠিয়ে দেবে এবং মাকে চিন্তা করার দরকার নেই। এই কথা সে অনেকবার বলেছিল, কিন্তু আজ প্রথমবার এটা বলতে গিয়ে তার ভয় লাগল না। মা তাকে বলল সে যেন বেশি পরিশ্রম না করে, নিজের খেয়াল রাখে এবং সময় ঘুমায়। আরব হাসল। সে হ্যাঁ বলল, যেমন প্রতিবার করত। ফোন কাটার পর সে কিছুক্ষণ ওভাবেই বসে রইল। আশেপাশে মানুষ ছিল, রাস্তার শব্দ ছিল, কিন্তু সেই মুহূর্তে তার শুধু মায়ের গলার আওয়াজ মনে পড়ছিল। সে তাড়াতাড়ি চোখ মুছে নিল এবং মোবাইল আবার পকেটে রেখে দিল। সে সামনে ছড়িয়ে থাকা রাস্তার দিকে তাকাল। সেই শহর, সেই ভিড়, সেই ছুটন্ত জীবন। কিন্তু আজ তার এসব একটু আলাদা মনে হচ্ছিল। তার মনে পড়ল, কখনো সেও নিজের জন্য অন্য কিছু ভেবেছিল, কিন্তু পরিস্থিতি তাকে এখানে পৌঁছে দিয়েছিল। তবু আজ প্রথমবার তার মনে হল যে সেই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আরব আবার কাজ শুরু করল। জুতোর উপর হাত চলতে থাকল। প্রতিটি নড়াচড়ায় সেই একই সরলতা ছিল, কিন্তু ভেতরে এক নতুন দৃঢ়তা ছিল। সে জানত না যে সামনে কি হবে, না এটা জানত যে সে ওই মহিলার সাথে আবার দেখা করবে কিনা, কিন্তু তার এতটুকু বিশ্বাস হয়ে গিয়েছিল যে সে শুধু পরিস্থিতির শিকার নয়, সে এখনও কিছু করতে পারে, নিজের জন্যেও এবং সেই মায়ের জন্যে যে দূরের গ্রামে প্রতি মুহূর্তে তার নামে দোয়া করে। সন্ধ্যা ধীরে ধীরে নামতে লাগল। আলো বদলাচ্ছিল এবং সেই বদলে যাওয়া আলোর মাঝে আরবের ভেতরে এক নতুন বোধ চুপচাপ জায়গা করে নিচ্ছিল। সন্ধ্যা কখন রাতে বদলে গেল আরব ঠিক করে টেরই পেল না। মুম্বাইয়ের রাস্তা এখনও জেগেছিল, কিন্তু দিনের তেজ তাদের ভেতর থেকে বেরিয়ে গিয়েছিল। আলো ক্লান্ত মনে হচ্ছিল এবং বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা মিশে গিয়েছিল। আরব নিজের বাক্স গুছিয়ে নিল এবং ধীরে ধীরে সেই ঘরের দিকে হাঁটা দিল যেখানে সে একা থাকত। সারাদিনের ঘটনা তার ভেতরে তোলপাড় করছিল, কিন্তু তার পা না থেমেই এগিয়ে যেতে থাকল। ঘরে পৌঁছে সে বাল্ব জ্বালাল। হলুদ আলো ছড়িয়ে পড়ল। সেই একই ছোট জায়গা, সেই সাধারণ জিনিসপত্র, সেই নীরব দেওয়াল। সে বাক্স একপাশে রাখল এবং মাটিতে বসে পড়ল। বাইরে থেকে আসা আওয়াজ এখন দূর মনে হচ্ছিল। এই নিস্তব্ধতায় তার ভেতরের আওয়াজ তীব্র হয়ে উঠল। তার সেই দিনগুলোর কথা মনে পড়ল, যখন সে বইয়ের মাঝে বসে ভবিষ্যতের কথা ভাবত, যখন মেশিনের দুনিয়া তার নিজের মনে হতো। তারপর জীবন ধীরে ধীরে তাকে সেখান থেকে দূরে সরিয়ে দিল। অসুস্থতা,
টাকার অভাব এবং সেই দিন যখন তাকে নিজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে হয়েছিল। সেই স্মৃতিগুলোতে আজও ব্যথা ছিল, কিন্তু এখন সেই ব্যথা ততটা তীব্র ছিল না। আজকের দিনটা সেই পুরনো স্মৃতির সামনে দাঁড়িয়েছিল, কিন্তু এবার গল্পটা তেমন ছিল না। আজ কেউ তাকে তার জায়গা দেখিয়ে দেয়নি, বরং কিছু না বলেই তার যোগ্যতাকে মেনে নিয়েছিল। এটা কোনো বড় ঘোষণা ছিল না, কোনো প্রতিশ্রুতি ছিল না, কিন্তু এই অনুভূতি তার জন্য অনেক বড় ছিল। তার প্রথমবার মনে হল হয়তো সে পুরোপুরি ভুল ছিল না, হয়তো তার পরিশ্রম বিফলে যায়নি। আরব দেওয়াল ঘেঁষে বসে চোখ বন্ধ করে নিল। তার ভেতরে ভয় এখনও ছিল, ভয় এই কথার যে কোথাও এসব এক মুহূর্তের ব্যাপার না হয়ে যায়, কোথাও কাল আবার সেই পুরনো সকাল তার অপেক্ষা না করে থাকে। কিন্তু সেই ভয়ের সাথে একটা হালকা আশাও ছিল, যা চুপচাপ তার ভেতরে বাসা বেঁধেছিল। সেই আশা কোনো শব্দ থেকে আসেনি, বরং সেই অভিজ্ঞতা থেকে এসেছিল যা সে আজ বেঁচে ফিরেছিল। সে উঠে জানলার কাছে গেল। বাইরে শহরের আলো টিমটিম করছিল। প্রতিটি আলোর পেছনে কারো নিজস্ব গল্প ছিল, নিজস্ব লড়াই। আরব অনুভব করল যে তার লড়াইও তাদের মধ্যে অন্যতম, না ছোট না ফালতু। সে নিজেকে কোনো বড় প্রতিশ্রুতি দিল না। সে শুধু এতটুকু ভাবল যে যদি জীবন তাকে আবার পরীক্ষা করে তবে সে এবার পিছিয়ে যাবে না। রাত আরও গভীর হয়ে গেল। আরব মাটিতে শুয়ে পড়ল এবং ছাদের দিকে তাকিয়ে রইল। ঘুম আসতে সময় লাগছিল, কিন্তু মন এখন আর আগের মতো ভারী ছিল না। গত হয়ে যাওয়া কালের ছায়া এখনও ছিল, কিন্তু তাদের মাঝে এক নতুন রেখা স্পষ্ট দেখা দিতে শুরু করেছিল। সেই রেখা সরু ছিল, কিন্তু উপস্থিত ছিল, এবং সেই রেখার ভরসায় সেই রাতে আরবের প্রথমবার মনে হল যে আগামী দিন হয়তো তার জন্য কিছু আলাদা নিয়ে আসবে। সকাল সবসময়ের মতো এসেছিল, কিন্তু আরবের ভেতরে কিছু আলাদা ছিল। ঘরের জানলা দিয়ে আসা আলো তাকে জাগিয়ে দিল, এবং কিছু মুহূর্ত সে ছাদের দিকে তাকিয়ে রইল, যেন এটা বোঝার চেষ্টা করছিল যে এই দিনটাও বাকি দিনগুলোর মতোই হবে কিনা। তারপর সে উঠল, রোজকার অভ্যেস মতো তৈরি হল এবং নিজের বাক্স নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তা জেগে উঠছিল, দোকান খুলছিল, এবং মুম্বাই ধীরে ধীরে নিজের গতি ধরছিল। সবকিছু তেমনই ছিল যেমনটা প্রতিদিন হতো, কিন্তু আরব স্পষ্ট অনুভব করছিল যে আজকের দিন তাকে পরীক্ষা করতে চলেছে। সে সবে নিজের ঠিকানায় পৌঁছেছিল, এমন সময় তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে একটা অচেনা নম্বর দেখা গেল। আরব এক মুহূর্ত ভাবল, তারপর কলটা ধরল। অন্য পাশ থেকে এক শান্ত এবং স্পষ্ট আওয়াজ এলো। কথা বলা ব্যক্তি সেই মহিলার সহকারী ছিল যার গাড়ি সে গতদিন ঠিক করেছিল। সে জানালো যে ম্যাডাম আরবের সাথে কথা বলতে চান। এটা শুনে আরব কয়েক সেকেন্ড চুপ থাকল। না উৎসাহ ছিল, না ঘাবড়ানো ভাব, শুধু একটা সতর্কতা ছিল যা আপনা আপনি ভেতরে চলে এসেছিল। কল কাটতেই সে ওখানেই দাঁড়িয়ে রইল। আশেপাশে মানুষ নিজেদের কাজে ব্যস্ত ছিল। কারও এই মুহূর্তের গুরুত্ব সম্পর্কে কোনো ধারণা ছিল না। আরব বাক্স নিচে রাখল, যেন নিজেকে স্থির করার জন্য তার কোনো অবলম্বনের প্রয়োজন ছিল। কিছুক্ষণ পর ওই একই নম্বর থেকে আবার কল এলো। এবার মহিলার আওয়াজ ছিল। আওয়াজে কোনো লোক দেখানো ভাব ছিল না, আর না কোনো বড় দাবি। সে শুধু এতটুকু বলল যে সে আরবের সাথে দেখা করতে চায়, তার কাজ বুঝতে চায়, এবং যদি সে তৈরি থাকে তবে আজই আসতে পারে। কোনো প্রতিশ্রুতি দেওয়া হলো না, কোনো ভবিষ্যৎ দেখানো হলো না। আরব বেশি না ভেবেই হ্যাঁ বলল। এই হ্যাঁ না তাড়াহুড়োতে ছিল, না কোনো লোভে। এটা শুধু এক স্বীকারোক্তি ছিল, যেন সে ঠিক করে নিয়েছিল যে সে এবার পিছিয়ে যাবে না। কল শেষ হতেই আরব চারদিকে নজর বোলাল। সেই রাস্তা, সেই লোক, সেই শব্দ। সে কাজ শুরু করল, কিন্তু আজ হাত পুরোপুরি স্থির ছিল না। প্রতিটি জুতোর সাথে তার নজর সময়ের দিকে চলে যাচ্ছিল। মন বারবার সেই সাক্ষাতের দিকে টানছিল, যাকে সে না বড় মনে করতে চাইছিল আর না সামান্য। সে নিজেকে মনে করালো যে সে সেই মানুষই আছে যে কাল ছিল, এবং যা কিছুই সামনে হবে তা কোনো এক মুহূর্তের কারণে বদলে যাবে না। দুপুর ঘনিয়ে এলো। আরব নিজের বাক্স গোছাল। এটা কোনো নাটকীয় মুহূর্ত ছিল না। সে শুধু নিজের জামাকাপড় ঠিক করল, একটা গভীর শ্বাস নিল, এবং সেই জায়গার দিকে হাঁটা দিল যেখানে তাকে ডাকা হয়েছিল। তার পা ভারী ছিল না, কিন্তু হালকাও ছিল না। সে পরিষ্কার অনুভব করছিল যে জীবন আবার তার সামনে দাঁড়িয়ে আছে, প্রশ্ন করার জন্য তৈরি। পার্থক্য শুধু এটাই ছিল যে এবার সে জবাব দেওয়া থেকে পালাচ্ছিল না। আরব যখন সেই দালানের সামনে পৌঁছাল, তখন সে নিজের পা আপনা আপনি ধীর করে নিল। এই জায়গা তার রোজকার দুনিয়া থেকে একদম আলাদা ছিল, কিন্তু সে নিজেকে থামতে দিল না। সে নিজের জামাকাপড় একবার দেখল, গভীর শ্বাস নিল এবং ভেতরে চলে গেল। ভেতরের পরিবেশ শান্ত ছিল, এমন শান্ত যা শুধু শৃঙ্খলা এবং টাকা দিয়ে তৈরি হয়। লোক নিচু স্বরে কথা বলছিল,
প্রতিটি জিনিস নিজের জায়গায় ছিল। আরবকে বসার জন্যে বলা হলো। সে চেয়ারে বসে পড়ল। হাত হাঁটুর ওপর রাখা ছিল। তার হাত সেগুলোই ছিল যা প্রতিদিন জুতোর ওপর চলত, কিন্তু আজ তাতে কোনো জড়তা ছিল না। কিছুক্ষণ পর সেই মহিলা সামনে এলো। তার চেহারায় না তাড়াহুড়ো ছিল, না কঠোরতা। সে সরাসরি কাজের কথা এলো। সে বলল যে কাল রাস্তায় যা হলো তা কোনো সমাপতন ছিল না। সে আরবকে মনোযোগ দিয়ে কাজ করতে দেখেছিল। তার তাড়াহুড়ো নয়, তার চিন্তা দেখেছিল। সে এটা বুঝতে চেয়েছিল যে সে সিদ্ধান্ত কিভাবে নেয়, চাপের মুখে কিভাবে ভাবে। আরব মনোযোগ দিয়ে তার কথা শুনল। সে কোনো সাফাই দিল না, কোনো দাবি করল না। সে শুধু এতটুকু বলল যে মেশিন পরিষ্কার ইশারা দেয় যদি কেউ তা শোনার ধৈর্য রাখে। তার গলায় না চ্যালেঞ্জ ছিল, না নমনীয়তা, শুধু অভিজ্ঞতার সরলতা ছিল। মহিলা কিছু মুহূর্ত চুপ থাকল। তারপর সে একটা প্রশ্ন করল যা সহজ ছিল না। যদি তাকে এখানে কাজ করার সুযোগ দেওয়া হয়, তবে কি সে তার পুরনো কাজ ছেড়ে দেবে? আরব কোনো তাড়াহুড়ো না করে উত্তর দিল। সে বলল যে সে পরিশ্রম থেকে পালায় না, কিন্তু কোনো কাজকে ছোট করেও দেখে না। যদি সে কিছু ছাড়ে, তবে সম্পূর্ণ দায়িত্বের সাথে ছাড়বে। এই উত্তর কোনো সমঝোতার ছিল না, বরং তার নিজের নীতির ছিল। মহিলা মাথা নাড়ল। সে বলল যে তার এমনই লোক প্রয়োজন যারা পরিস্থিতি দেখে ভয় পায় না, বরং তা বোঝে। সে পরিষ্কার করে দিল যে সে কাউকে দয়া করে সুযোগ দেয় না। তারপর সে সেই দিনই একটা ছোট পরীক্ষা দেখার কথা বলল। কোনো আনুষ্ঠানিক পরীক্ষা নয়, শুধু একটা বাস্তব সমস্যা যা সে ওখানেই দেখতে চাইছিল। আরব সম্মতি দিল। তার ভেতরে আলোড়ন ছিল, কিন্তু ভয় নয়। সে জানত যে এটা কোনো শেষ নয়, বরং এক নতুন কোষ্ঠী পাথরের শুরু। যখন সে বাইরে বেরোল, তখন সেই বিল্ডিং এখন আর ততটা ভারী মনে হচ্ছিল না। তাকে রাস্তার সহজ দেখাচ্ছিল না, কিন্তু পরিষ্কার দেখাচ্ছিল। সে বাইরে বেরিয়ে এক মুহূর্ত আকাশের দিকে তাকাল এবং তারপর এগিয়ে গেল। এবার তার পা কোনো ভয়ে নয়, বরং উপলব্ধিতে উঠছিল। আরবকে সেই ঘরে নিয়ে যাওয়া হলো যেখানে পরিবেশ আগে থেকেই গম্ভীর ছিল। মাঝখানে একটা টেবিল রাখা ছিল, যার ওপর কিছু যন্ত্রাংশ, কাগজ এবং মেশিনের একটা অংশ সাজিয়ে রাখা ছিল। আশেপাশে দাঁড়ানো লোকেরা শান্ত ছিল। তাদের দৃষ্টি কথা বলছিল না, কিন্তু প্রশ্ন অবশ্যই করছিল। এটা কোনো প্রদর্শনী ছিল না, আর না কোনো আনুষ্ঠানিক পরীক্ষা। মহিলা সংক্ষেপে জানালো যে মেশিনটি বারবার বন্ধ হয়ে যায় এবং এখনও পর্যন্ত কেউ স্পষ্ট কারণ বুঝতে পারেনি। সে পরিষ্কার বলল যে এখানে কারো কাছে অলৌকিক কিছু আশা করা হচ্ছে না, শুধু এটা দেখা যে সামনে দাঁড়ানো মানুষটি সমস্যাকে কিভাবে বোঝে। আরব টেবিলের কাছে যাওয়ার আগে এক মুহূর্ত থেমে শ্বাস নিল। সে কাউকে কিছু জিজ্ঞাসা করল না, না কোনো ধরনের ভরসা দেওয়ার চেষ্টা করল। সে প্রথমে মেশিনটিকে দেখল, তারপর কাগজগুলো মনোযোগ দিয়ে পড়ল। সে তাড়াহুড়ো করে হাত বাড়ানোর মতো লোক ছিল না। তার জন্য এটা জরুরি ছিল যে সে সমস্যাটা আগে বুঝুক, শুধু স্পর্শ না করুক। ঘরে দাঁড়িয়ে থাকা কিছু লোকের এটা অদ্ভুত লাগল যে সে কিছু না করে এত সময় কেন নিচ্ছে। কিন্তু আরবের ভেতরে এই বিরতি স্বাভাবিক ছিল। কিছুক্ষণ পর সে একটা অংশের দিকে ইশারা করল এবং সাধারণ শব্দে জানালো যে আসল গণ্ডগোল কোথা থেকে শুরু হতে পারে। সে এটা বলল না যে ওটাই ঠিক, সে শুধু বলল যে ওখান থেকে পরীক্ষা করা ঠিক হবে। এরপর সে খুব সাবধানে সেই জোটটা খুলল এবং আবার লাগালো। তার হাত স্থির ছিল, তার চোখ সতর্ক। সে কাউকে প্রভাবিত করতে আসেনি, আর না নিজেকে প্রমাণ করতে। সে শুধু নিজের কাজ করছিল। ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলাতে লাগল। যে লোকেরা আগে দূরে দাঁড়িয়েছিল তারা এখন একটু কাছে চলে এলো। মেশিনের শব্দে পার্থক্য আসতে শুরু করল। তা আগের মতো হঠাৎ থেমে যাচ্ছিল না। আরব মাঝে মাঝে থামত, শুনত এবং তারপর পরের ছোট পরিবর্তনটা করত। কোনো হাততালি ছিল না, কোনো উৎসাহ ছিল না, কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছিল যে কিছু ঠিক হচ্ছে। অবশেষে আরব হাত সরিয়ে নিল। সে কারো দিকে তাকাল না। সে শুধু এতটুকু বলল যে মেশিনটাকে এখন কিছুক্ষণ চালিয়ে দেখা উচিত। এটা কোনো জয়ের দাবি ছিল না, বরং একটা দায়িত্বপূর্ণ পরামর্শ ছিল। ঘরে কিছু মুহূর্তের নীরবতা নেমে এলো। মহিলা মাথা নাড়ল। তার চোখে প্রশ্ন ছিল না, শুধু উপলব্ধি ছিল। আরব এক পা পিছিয়ে এলো। তার ভেতরে কোনো উচ্ছ্বাস ছিল না, কোনো ভয় ছিল না, শুধু একটা স্থিরতা ছিল। সে জানত যে এটা শুধু একটা পরীক্ষা ছিল, কিন্তু এটাও জানত যে সে এখানেও তাই করেছে যা সে রাস্তায় করেছিল, লোক দেখানো ছাড়া, সম্পূর্ণ সততার সাথে। ঘরে ছড়িয়ে থাকা নীরবতা ধীরে ধীরে হালকা হতে লাগল। মেশিনটাকে কিছুক্ষণ চালানো হলো এবং এবার তা না থেমে কাজ করতে থাকল। কোনো ঘোষণা হলো না, কোনো হাততালি বাজল না, কিন্তু ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তি বুঝতে পারছিল যে দিক সঠিক। মহিলা কাগজগুলোর ওপর নজর দিল।
তারপর মেশিনের দিকে তাকালো এবং শেষে আরবের দিকে। তার চেহারায় এখন না সন্দেহ ছিল, না তাড়াহুড়ো, শুধু একটা বিরতি ছিল যা কোনো সিদ্ধান্তের আগে আসে। সে আরবকে বসার ইশারা করল। এটা কোনো আনুষ্ঠানিক কথাবার্তা ছিল না, বরং কাজের ধারাবাহিকতার অংশ ছিল। সে বলল যে সমস্যা এখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু প্রথমবার তার এমন মনে হয়েছে যে আসল কারণ পর্যন্ত পৌঁছানো যাচ্ছে। এটা কোনো ভাগ্যের খেলা ছিল না, বরং চিন্তা এবং ধৈর্যের ফল ছিল। ঘরে দাঁড়িয়ে থাকা কিছু লোক ধীরে ধীরে বাইরে চলে গেল, যেন এটা বুঝে গিয়েছিল যে এখন এখানে দেখার মতো আর কিছু বাকি নেই। আরাভ শান্ত বসে রইল। সে কোনো সাফাই দিল না, কোনো প্রত্যাশা রাখল না। মহিলা তাকে তার কাজ এবং তার অভিজ্ঞতার ব্যাপারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করল। এই প্রশ্নগুলো যাচাই করার জন্য ছিল না, বরং বোঝার জন্য ছিল। আরাভ ততটুকুই জানালো যতটুকু দরকার ছিল। সে না নিজের কষ্টগুলোকে বাড়িয়ে বলল, না নিজের যোগ্যতাকে সাজালো। তার কথায় সেই সরলতা ছিল যা তার কাজে ছিল। মহিলা মনোযোগ দিয়ে শুনল এবং তারপর পরিষ্কার শব্দে বলল যে সে কাউকে সঙ্গে সঙ্গে কোনো পদে নিয়োগ দেয় না। তার কাছে বিশ্বাস ধীরে ধীরে তৈরি হয়। কিন্তু সে এটাও বলল যে সে এমন মানুষকে উপেক্ষা করে না যে চাপের মুখেও সঠিক প্রশ্ন করতে পারে এবং সঠিক দিক বাঁচতে পারে। সে আরেফকে একটা অস্থায়ী ব্যবস্থার প্রস্তাব দিল। কোনো বড় নাম নয়, কোনো উঁচু পদ নয়, শুধু একটা সুযোগ যেখানে সে নিজের কাজের মাধ্যমে এটা দেখাতে পারে যে সে এখানে কেন আছে। পরিশ্রমের হিসাব পরিষ্কার হবে এবং দায়িত্ব ধীরে ধীরে বাড়বে। আরাভ প্রস্তাবটি সাথে সাথে গ্রহণ করল না। সে বলল যে সে এই দায়িত্ব বোঝে এবং তার একটু সময় প্রয়োজন, যাতে সে তার বর্তমান পরিস্থিতিকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে। এই জবাব কোনো দ্বিধা থেকে নয়, বরং সততা থেকে এসেছিল। মহিলা মাথা নাড়ল। সে একটা তারিখ জানালো এবং বলল যে যদি আরাভ তৈরি থাকে তবে ওই দিন থেকে সে কাজ শুরু করতে পারে। কোনো চাপ ছিল না, কোনো তাড়াহুড়ো নেই, কথাবার্তা সমান সমান ছিল। যখন আরাফ বাইরে বেরোল তখন দালানের করিডোরগুলো আর আগের মতো ভারী মনে হচ্ছিল না। বাইরের আলো তীব্র ছিল, কিন্তু সে চোখ নামাল না। সে জোরে হাঁটল না বা থেমে পেছনে তাকাল না। তার ভেতরে কোনো উদযাপন ছিল না, শুধু একটা স্থির অনুভূতি ছিল যে আজ তাকে প্রথমবার তার পরিশ্রম অনুযায়ী শোনা হয়েছে। রাস্তার দিকে ফিরতে ফিরতে সে নিজের বাক্সের কথা ভাবল, নিজের মায়ের কথা ভাবল এবং সেই তারিখের কথা ভাবল যা এখনও কিছুটা দূরে ছিল। জীবন কোনো প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু সে একটা রাস্তা খুলে দিয়েছে এবং কখনো কখনো কোনো মানুষের জন্য এটাই সবচেয়ে বড় শুরু হয়। আরাফ যখন আবার নিজের রোজগার জায়গায় ফিরল তখন সন্ধ্যা ধীরে ধীরে নামছিল। সেই একই ফুটপাথ ছিল, সেই ভিড়, সেই আওয়াজ যা প্রতিদিন তার জীবনের অংশ ছিল। সে বাক্স খুলল এবং কাজ শুরু করল। কিন্তু আজ তার হাত আগের মতো সহজ ছিল না। প্রতিবার যখন ব্রাশ জুতোর ওপর লাগত তার ভেতরে সেই প্রশ্ন উঠত, এটা কি সব এভাবেই চলতে থাকবে নাকি এখন কিছু বদলানোর সময় এসে গেছে। সামনে দিয়ে যাওয়া লোকেরা তাকে সেভাবেই উপেক্ষা করছিল যেমনটা সব সময় করে এসেছে, এবং এই উপেক্ষা আজ তাকে সবচেয়ে বেশি বিঁধছিল। তার সামনে দুটো রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। একটা রাস্তা এটা ছিল যা সে জানত, যাতে প্রতিদিনের সংগ্রাম ছিল কিন্তু কোনো অজানা ভয় ছিল না। দ্বিতীয় রাস্তাটা এখন কেবল একটা সম্ভাবনা ছিল, যাতে পড়ে যাওয়ার ভয়ও ছিল এবং এগিয়ে যাওয়ার আশাও ছিল। সে জানত যে যদি সে এই দ্বিতীয় রাস্তায় চলে তবে তাকে অনেক কিছু ছাড়তে হবে, নিজের অভ্যাস, নিজের স্বাচ্ছন্দ্য এবং হয়তো সেই পরিচয়ও যা সে এই ফুটপাথে তৈরি করেছিল। কিন্তু যদি সে না চলে তবে এই প্রশ্ন সব সময় তার ভেতরে থেকে যাবে যে সে কি হতে পারত। রাতে ঘরে ফিরে সে মাকে ফোন করল। সে কথা ঘোরাল না। সে সরাসরি বলল যে সে একটা কাজের সুযোগ পেতে পারে যা তার জীবন বদলে দিতে পারে, কিন্তু সেটা ঝুঁকিপূর্ণও বটে। মা কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে তাই বলল যা একজন মা নিজের ছেলেকে বলে, ভয় পাওয়া ভুল নয়, কিন্তু ভয়ের ওপর ভর করে জীবন চালানো যায় না। সে আরবের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিল না। সে শুধু এতটুকু বলল যে যা কিছুই করো নিজের আত্মসম্মান আর পরিশ্রমকে সাথে নিয়ে করো। ফোন রাখার পর আরব অনেকক্ষণ জেগে রইল। ঘরের দেওয়ালগুলো তাকে ঘিরে ধরেছে বলে মনে হচ্ছিল না, বরং যেন তার কাছে কোনো উত্তর চাইছিল। তার নিজের গত হয়ে যাওয়া বছরগুলোর কথা মনে পড়ল, সেই দিনগুলো যখন সে পরিস্থিতির কাছে মাথা নত করে দিয়েছিল, এটা ভেবে যে হয়তো এটাই তার সীমা। কিন্তু আজ সে পরিষ্কার অনুভব করছিল যে এই সীমা বাইরে থেকে আসেনি, সে নিজেই এটাকে মেনে নিয়েছিল। পরের সকালে সে আবার ফুটপাথে বসল। সূর্য উঠছিল, শহর জাগছিল, সবকিছু তেমনই ছিল, কিন্তু আরবের ভেতরে এখন একটা পরিষ্কার রেখা তৈরি হয়ে গিয়েছিল। সে কাজ শুরু করল, কিন্তু আজ তার মন কোনো প্রশ্নে আটকে ছিল না। সে ঠিক করে নিয়েছিল যে সে ওই সুযোগটা দেখবে। ভয় তার সাথে চলুক, তাতে তার কিছু যায় আসে না। সে জানত না যে সামনে কি হবে,
কিন্তু সে এতটুকু জানত যে যদি সে এখনও থেমে যায় তবে সে নিজেকে কখনো মাফ করতে পারবে না, এবং কখনো কখনো জীবনে এগিয়ে যাওয়ার মানে এটা হয় না যে গন্তব্য দেখা যাচ্ছে, শুধু এতটুকু যথেষ্ট হয় যে মানুষ নিজের থেকে পালানো বন্ধ করে দেয়। আরব নিজের সিদ্ধান্তকে কোনো ঘোষণার মতো করে বাঁচল না। সেই সকালে সে একটু আগে উঠল, নিজের বাক্সের কাছে বসল এবং সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল, যেন সে কোনো পুরনো সঙ্গীকে শব্দ ছাড়াই বিদায় জানাচ্ছিল। সেই একই ফুটপাথ ছিল, একই আওয়াজ, সেই একই লোক যারা বছরের পর বছর ধরে তার পৃথিবী ছিল। কেউ তাকে কিছু জিজ্ঞাসা করল না, কেউ এটা জানার চেষ্টা করল না যে আজ সে কাজে কেন বসেনি। এখানে প্রত্যেকেই নিজের জীবনে এতটাই জড়িয়ে থাকে যে অন্যের পথ বদলানোর শব্দও প্রায়ই শোনা যায় না। সে বাক্সটা কাঁধে ওঠাল এবং হাঁটতে শুরু করল। পথে কিছু পরিচিত চেহারা মিলল। কেউ হেসে জিজ্ঞাসা করল যে আজ তাড়াতাড়ি কোথায় যাচ্ছ। কেউ হালকা খোঁচা দিয়ে বলল যে হয়তো এখন বড় স্বপ্ন দেখতে শুরু করেছ। আরফ কোনো উত্তর দিল না। সে জানত যে সাফাই দিলে বিশ্বাস তৈরি হয় না। বিশ্বাস তখন তৈরি হয় যখন মানুষ নিজের পদক্ষেপে দেখায় যে সে কি চায়। তার ভেতরে ভয় ছিল, কিন্তু সেই ভয় এখন তাকে পেছনে টানছিল না। সেটা শুধু তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সামনের রাস্তা সহজ হবে না। যখন সে সেই বিল্ডিংয়ের সামনে পৌঁছল যেখান থেকে তার নতুন শুরু হতে যাচ্ছিল, তখন সে এক মুহূর্তের জন্য পেছনে ফিরে দেখল। রাস্তা এখনও ওখানেই ছিল, খুব বেশি দূরে নয়, কিন্তু সেই দূরত্ব পায়ের ছিল না, সেটা সাহসের দূরত্ব ছিল। সে মোবাইল বের করল এবং মাকে একটা ছোট বার্তা পাঠাল যে সে ঠিক আছে এবং আজ থেকে কিছু নতুন শুরু করছে। উত্তর সাথে সাথে এলো না, কিন্তু তার সেটার প্রয়োজনও ছিল না। সে জানত যে মা তার মন বুঝে নেবে। ভেতরের পরিবেশ আলাদা ছিল, আওয়াজ ধীর ছিল, চালচলন মাপা ছিল। কিছু লোক তাকে দেখছিল, কিছু উপেক্ষা করছিল। কারো জন্য সে নতুন ছিল, কারো জন্য শুধু একটা নাম। আরব নিজেকে মনে করাল যে সে এখানে গৃহীত হতে আসেনি, বরং কাজ করতে এসেছে। তার কারো অনুমোদনের প্রয়োজন ছিল না, তার শুধু নিজের হাত আর নিজের অভিজ্ঞতার ওপর ভরসা ছিল। দিনের মাঝামাঝি যখন সে প্রথমবার মেশিনের কাছে দাঁড়িয়ে কাজ শুরু করল, তখন সে অনুভব করল যে এটা সেই পৃথিবী যা থেকে সে কখনো বাধ্য হয়ে দূরে চলে গিয়েছিল। হাতে জড়তা ছিল, কিন্তু প্রতিটি সঠিক সিদ্ধান্তের সাথে সেই জড়তা কম হতে থাকল। কিছু নজর তার উপর আটকে ছিল, কিছু প্রশ্ন হাওয়ায় ভাসছিল, কিন্তু এখন সে ওই নজরগুলো দেখে ঘাবড়াচ্ছিল না। সে জানত যে প্রতিটি নতুন শুরুতে মানুষ অচেনাই হয়। সন্ধ্যা পর্যন্ত যখন সে বাইরে বেরোল, তখন সূর্য ডুবছিল। সে এক মুহূর্তের জন্য থেমে শ্বাস নিল। ফুটপাথে ফেরার রাস্তা এখনও খোলা ছিল, কিন্তু সেই রাস্তা এখন তাকে ফিরে ডাকছিল না। সে পেছনে তাকাল না এবং এগিয়ে গেল, কারণ কখনো কখনো জীবনে এগিয়ে যাওয়ার মানে এটা হয় না যে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। শুধু এতটুকুই যথেষ্ট হয় যে মানুষ সেই রাস্তা বেছে নেয় যেখানে সে নিজের সাথে চোখ মিলিয়ে চলতে পারে। সময় ধীরে ধীরে এগিয়ে গেল। কয়েক মাস কাটল এবং আরবের জীবন এখন আর আগের মতো এলোমেলো রইল না। প্রতিদিন সকালে সে ঠিক সময়ে কাজে যেত, মেশিনের মাঝে দাঁড়িয়ে তাই করত যা সে জীবন থেকে শিখেছিল: মনোযোগ দিয়ে দেখা, ধৈর্য ধরে বোঝা এবং কোনো গোলমাল ছাড়া সঠিক রাস্তা খোঁজা। এখানে লোকে তাকে তার পরিচয় নয়, তার কাজ দিয়ে চিনত। এই পরিবর্তন হঠাৎ আসেনি, কিন্তু যখন এলো তখন থেকে গেল। দায়িত্ব বেড়েছিল, অনেকবার তাকে গভীর রাত পর্যন্ত থামতে হতো। ক্লান্তি আসত, কিন্তু এখন সেই ক্লান্তিতে অসহায়তা ছিল না। প্রতি মাসে সে মাকে টাকা পাঠাত এবং ফোনে মায়ের গলায় আগের চেয়ে বেশি শান্তি শোনা যেত। সে বেশি কিছু জিজ্ঞাসা করত না, শুধু এতটুকু জানতে চাইত যে ছেলে ঠিক আছে কিনা, এবং আরব প্রথমবার পুরো মন দিয়ে বলতে পারত যে হ্যাঁ, সে ঠিক আছে। একদিন ওই একই মহিলা তার সাথে দেখা করতে এলো যে তাকে প্রথমবার রাস্তায় দেখেছিল। এবার কোনো পরীক্ষা ছিল না, কোনো প্রশ্ন ছিল না। সে শুধু এতটুকু বলল যে যোগ্যতা প্রায়ই চুপ থাকে এবং পৃথিবী কোলাহলকে বেশি তাড়াতাড়ি শোনে। আরব তার কথা শুনল এবং মাথা নিচু করে নিল। সে ধন্যবাদ বলল না, কারণ সে জানত যে এই সফর কোনো এক সুযোগের কারণে নয়, বরং তার নিজের ধৈর্য এবং সময়ের কারণে এখানে পৌঁছেছে। কখনো কখনো কাজ থেকে ফেরার সময় সে ওই রাস্তা দিয়েই যেত যেখানে সে আগে বসত। ফুটপাত আজও ওখানেই ছিল, লোকও ওখানেই ছিল। কেউ তাকে চিনত না এবং সেও থামত না।
তার মনে না অহংকার ছিল না অনুশোচনা, শুধু একটা শান্তি ছিল। সে জানত যে ওই জায়গা তাকে ছোট করেনি, বরং তাকে বাঁচিয়ে রেখেছিল যখন জীবন তাকে আর কোনো রাস্তা দেয়নি। যদি আরবকে জিজ্ঞাসা করা হয় যে সে কি শিখল, তবে সে হয়তো এতটুকুই বলবে যে কোনো মানুষকে তার পোশাক, বয়স বা কাজ দিয়ে বিচার করো না। পরিস্থিতি মানুষকে নিচে নামাতে পারে, কিন্তু তার যোগ্যতাকে নয়। পরিশ্রম এবং সততা কখনো ব্যর্থ হয় না, শুধু তাদের সঠিক সময় এবং সঠিক নজরের প্রয়োজন হয়। এবং হয়তো এটাই এই গল্পের সত্যি। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী গল্প সেখানেই জন্ম নেয় যেখানে মানুষ দেখা বন্ধ করে দেয়। যদি এই গল্প আপনাকে আপনার আশেপাশের কোনো মানুষের কথা মনে করিয়ে দেয়, তবে এক মুহূর্ত থেমে তাকে অবশ্যই দেখুন। হতে পারে সেই মানুষই কাল অন্য কারো জীবনের সাহারা হয়ে দাঁড়াবে। ভিডিওটি পছন্দ করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মনে রাখবেন, কখনো কাউকে ছোট মনে করবেন না, কারণ জীবন এক একজনের পরীক্ষা এক একভাবে নেয়। জীবন আমাদের প্রায়ই এমন মোড়ে নিয়ে আসে যেখানে আমরা মানুষদের তাদের পোশাক, তাদের বয়স বা তাদের কাজ দিয়ে বিচার করতে শুরু করি। এই অভ্যাস ধীরে ধীরে তৈরি হয় এবং আমরা টেরও পাই না যে আমরা কখন কারো পুরো গল্প না জেনেই তার রায় দিয়ে দিই। কিন্তু সত্যি এটা যে কোনো মানুষই শুধু তা নয় যা সে বাইরে থেকে দেখায়। প্রতিটি চেহারার পেছনে একটা সংগ্রাম থাকে, প্রতিটি নীরবতার পেছনে কোনো গল্প লুকিয়ে থাকে। যদি আপনি আজ কাউকে ছোট মনে করেন, তবে এক মুহূর্ত থেমে ভাবুন, হতে পারে সেই মানুষটি কখনো পরিস্থিতির কাছে হেরে নিচে নেমে এসেছে, কিন্তু এর মানে এই নয় যে তার যোগ্যতাও শেষ হয়ে গেছে। জীবন সবাইকে একরকম সুযোগ দেয় না। কিছু লোক জলদি পেয়ে যায়, কিছু লোক খুব দেরিতে, আর কিছু লোক তখন পায় যখন তারা নিজেরাও আশা ছেড়ে দিয়েছে। কিন্তু পরিশ্রম আর সততা এমন জিনিস যা কখনো পুরোপুরি বৃথা যায় না। এই গল্প আমাদের এটাও শেখায় যে নিজেকে কম ভেবো না। যদি আপনি আজ এমন কোনো জায়গায় থাকেন যেখানে আপনার মনে হয় যে আপনার কদর হচ্ছে না, তবে এর মানে এই নয় যে আপনি অকেজো। হতে পারে আপনি শুধু ভুল জায়গায় আছেন। সঠিক জায়গা এবং সঠিক সময় পেলেই ওই যোগ্যতা যা আজ উপেক্ষিত, কাল আপনার পরিচয় হতে পারে। আর সবচেয়ে জরুরি কথা, কখনো আশা ছেড়ো না। আশা কোনো বড় স্বপ্ন হয় না, কখনো কখনো আশা শুধু এতটুকুই হয় যে আমরা পরের দিন সকালে উঠি এবং নিজের কাজ সততার সাথে করতে থাকি। জীবন সবসময় সাথে সাথে উত্তর দেয় না, কিন্তু সে সব কিছু দেখে এবং যখন সময় আসে তখন সে মানুষকে সেখান থেকেই ওঠায় যেখান থেকে কেউ দেখার প্রয়োজনও মনে করেনি। এই জন্য পরের বার যখন আপনি কোনো মানুষকে দেখবেন, তখন তাকে তার অবস্থা দিয়ে নয়, তার মানবিকতা দিয়ে চেনার চেষ্টা করবেন। হতে পারে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে।